হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ডাব্লিউবিসিএস 2024 পরীক্ষাকে লক্ষ্য করে 100 ডেজ 100 টপিকস এর একটি গুরুত্বপূর্ণ সিরিজ শুরু করেছি, যেখানে প্রত্যেক দিন আমরা ডে ওয়াইজ এবং বিভিন্ন সাবজেক্টের টপিক ওয়াইজ ক্লাস করছি। এবং আজকে আমাদের ডে 9 এর ক্লাস করব, যেখানে পলিটির উপর থেকে গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো সোর্স, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের সোর্স, ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট এবং শিডিউল নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো গুরুত্বপূর্ণ ক্লাস ডে 9 এর টপিক নাম্বার আজকে আমরা 9 করব। তো ভিশন ডাব্লিউবিসিএস এর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং এই সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা শুধুমাত্র পাবে ভিশন ডাব্লিউবিসিএস এর অফিসিয়াল অ্যাপ, ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ। তোমরা প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নাও এবং সেখানে ডাব্লিউবিপিএসসি সেকশন রয়েছে, সেইখান থেকে তোমরা এগুলো ডাউনলোড করতে পারবে। তো যাই হোক, আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নিই এবং প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার। তো প্র্যাকটিসটা হবে। দেখো, 1 নম্বর প্রশ্ন, হুইচ স্পেশাল প্রভিশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন টেকেন ফ্রম ইংল্যান্ড। প্রথমে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব ভারতীয় সংবিধানের উৎস সম্পর্কে বা সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো কি বলছে প্রথম প্রশ্ন, হুইচ স্পেশাল প্রভিশন, অর্থাৎ নিচের কোন বিশেষ প্রভিশনটা ইংল্যান্ডের যে কনস্টিটিউশন রয়েছে সেখান থেকে নিয়ে আসা হচ্ছে ভারতীয় সংবিধানে। 4টি অপশন, পার্লামেন্টারি সিস্টেম, ফেডারেল সিস্টেম, ফান্ডামেন্টাল রাইটস নাকি সুপ্রিম কোর্ট। তো সঠিক উত্তর হবে অপশন এ, পার্লামেন্টারি সিস্টেম, অর্থাৎ সংসদীয় যে ব্যবস্থা, এই জিনিসটাকে নিয়ে আসা হয়েছে আমাদের ভারতীয় সংবিধানে ইংল্যান্ডের কাছ থেকে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, হুইচ ফিচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইন্সপায়ার্ড ফ্রম আইরিশ কনস্টিটিউশন। ভিভিআই করবে। ভারতীয় সংবিধানের কোন বৈশিষ্ট্যটা আইরিশ কনস্টিটিউশন অর্থাৎ আয়ারল্যান্ডের সংবিধানের থেকে অনুপ্রাণিত হয়েছে। এটাকে খুবই গুরুত্বপূর্ণ হিসাবে মার্ক করবে, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে এবং এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতে ডাব্লিউবিসিএস সহ বিগত বছর এসেছে এবং আপকামিং ইয়ার্সেও আসতে পারে। এবং আপকামিং শুধুমাত্র ডাব্লিউবিসিএস নয়, ক্লার্কশিপ রয়েছে, মিসলেনিয়াস রয়েছে এবং পুলিশ পরীক্ষা রয়েছে, রেলওয়ের পরীক্ষা রয়েছে, সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং যারা যারা দেখছো অবশ্যই তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং লাইক করে দেবে। তো সঠিক উত্তর হবে অপশন এ, ডিরেক্টিভ প্রিন্সিপাল, অর্থাৎ যেটাকে আমরা ডিপিএসপি বলে থাকি, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। এটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে, যেটার পার্ট কত রয়েছে, পার্ট 4, আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত। নেক্সট 3 নম্বর প্রশ্ন, দ্য বিগেস্ট সিঙ্গেল সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানের সব থেকে বৃহত্তম উৎস নিচের কোনটি। 4টি অপশন দেখো, ব্রিটিশ রুল, ইউএসএ বিল অফ রাইটস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 নাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। সঠিক উত্তর হবে অপশন ডি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। 1935 সালে যে ভারত শাসন আইন এসেছিল সেইখান থেকে ম্যাক্সিমাম পোর্শন বা বিগেস্ট সোর্স বা উৎস হিসাবে ভারতীয় সংবিধানে নিয়ে আসা হয়েছে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, দ্য ইন্ডিয়ান ফেডারেল সিস্টেম হ্যাজ মোর সিমিলারিটি উইথ দ্য ফেডারেল সিস্টেম অফ হুইচ কান্ট্রি। ভারতীয় মানে ভারতীয় যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রয়েছে বা ফেডারেল সিস্টেম রয়েছে, সেটা নিজের কোন দেশের ফেডারেল সিস্টেমের সাথে খুব মিল খায়। ঘুরিয়ে প্রশ্ন পরীক্ষা আসতে পারে যে কোন দেশ থেকে ভারতীয় সংবিধানে ফেডারেল সিস্টেমের এই বৈশিষ্ট্যটাকে নিয়ে আসা হয়েছে। ফেডারেল সিস্টেম মানে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, কেন্দ্রে থাকবে একটা শক্তিশালী কেন্দ্রীয় সরকার এবং তাকে সাহায্য করবে চারপাশ থেকে বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার। এটাই হচ্ছে ফেডারেল সিস্টেম। তো সঠিক উত্তর হবে অপশন বি, কানাডা। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, দ্য কনসেপ্ট অফ কনকারেন্ট লিস্ট ইজ টেকেন ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রম। নিচের কোন দেশ থেকে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকার ধারণা আমাদের দেশের সংবিধানে নিয়ে আসা হয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি, অস্ট্রেলিয়া। শুধুমাত্র কনকারেন্ট লিস্ট নয়, এর সাথে আর কি নিয়ে আসা হয়েছে, ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বেল, প্রস্তাবনার যে ভাষা সেটাও নিয়ে আসা হয়েছে কি
অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। নেক্সট প্রশ্নে যাব তার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। ভিসান ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে আপকামিং ডাব্লিউবিসিএস 2024 পরীক্ষাকে লক্ষ্য করে 40,000 প্রশ্ন উত্তরের একটি ইন্টিগ্রেটেড মক সিরিজ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা প্রিলিমস এবং মেন্স দুটো পরীক্ষারই প্রস্তুতি নিতে পারবে। এখানে 30টি মেন পরীক্ষাকে লক্ষ্য করে ফুল মক টেস্ট, 40টি প্রিলিমস পরীক্ষাকে লক্ষ্য করে ফুল মক টেস্ট এবং 100টি জিএস চ্যাপ্টার ওয়াইজ তোমরা মক টেস্ট দিতে পারবে। সাথে প্রিভিয়াস ইয়ার্স সলভ রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট তোমরা পাবে। অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে। যারা আরো যুক্ত হতে চাও তো যোগাযোগ করো 9333111815 নাম্বারে এবং আমাদের এই মক ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। অন হুজ ইন্সপিরেশন ইজ দ্য ডিভিশন অফ পাওয়ার বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বেসড? অর্থাৎ নিচের কোন দেশের বৈশিষ্ট্যের ওপর অনুপ্রাণিত হয়ে আমাদের ভারতেও কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যে ক্ষমতা বন্টন সেটা আমাদের সংবিধানে লক্ষ্য করা যায়? তো একটু আগেই বললাম কেন্দ্রে থাকবে কেন্দ্রীয় সরকার এবং পার্শ্ববর্তী সাহায্য করবে রাজ্য সরকার। তো এটাই হচ্ছে কি ফেডারেল স্ট্রাকচার। তো ফেডারেল স্ট্রাকচার কোথা থেকে নিয়ে আসা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, কানাডা থেকে। প্রশ্ন এইভাবে টুইস্ট করা থাকবে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। দ্য আইডিয়া অফ ফান্ডামেন্টাল ডিউটিস হ্যাজ বিন টেকেন ইন দ্য কনস্টিটিউশন বা ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রম? নিচের কোন দেশের সংবিধান অনুকরণে ভারতীয় সংবিধানে মৌলিক দায়িত্ব অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে আসা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ফ্রম দ্য কনস্টিটিউশন অফ রাশিয়া। রাশিয়ার কনস্টিটিউশন থেকে এটি নিয়ে আসা হয়েছে। এবং ফান্ডামেন্টাল ডিউটিস কতগুলি রয়েছে বর্তমানে? 11টি। 11টি ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে। 1976 সালে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এই ফান্ডামেন্টাল ডিউটিসটাকে যুক্ত করানো হয়। কত নম্বর পার্ট? কোন পার্টে রয়েছে? পার্ট 4A, আর্টিকেল 51 এতে রয়েছে। নেক্সট 8 নম্বর প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ হ্যাড বিন ফলোড while mentioning the fundamental rights in the Indian Constitution? যখন ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে ভারতীয় সংবিধান নিজের কোন দেশকে অনুকরণ করেছে? মৌলিক রাইটস অর্থাৎ মৌলিক অধিকার। তো সঠিক উত্তর হবে অপশন বি, আমেরিকা। ইউএস এর সংবিধানের অনুকরণে ফান্ডামেন্টাল রাইটস আমাদের সংবিধানে নিয়ে আসা হয়েছে। পার্ট 3, আর্টিকেল 12 থেকে 35। ওকে। নেক্সট 9 নম্বর প্রশ্ন। ফ্রম হোয়ার হ্যাজ দ্য পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট বিন অ্যাডপ্টেড ইন ইন্ডিয়া? পার্লামেন্টারি সিস্টেম নিচের কোন দেশের সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে? একদম প্রথম প্রশ্নেই দেখেছিলাম, প্রায় প্রথম বা সেকেন্ড প্রশ্নে শুরুর দিকেই। তো সঠিক উত্তর হবে অপশন সি, দ্য ব্রিটিশ কনস্টিটিউশন। ইংল্যান্ডের কাছ থেকে নিয়ে আসা হয়েছে। 10 নম্বর প্রশ্ন। দেখো, দ্য মেকার্স অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাভ অ্যাডপ্টেড দ্য আইডিয়া অফ জুডিশিয়াল রিভিউ। বিচারের পর্যালোচনা বা জুডিশিয়াল রিভিউ এর এই যে ধারণা নিচের কোন দেশের সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ফ্রম আমেরিকা। নেক্সট 11 নম্বর প্রশ্ন। দ্য প্রভিশনস রিগার্ডিং এমার্জেন্সি ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাভ বিন টেকেন ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অ্যান্ড দ্য কনস্টিটিউশন অফ। অর্থাৎ আমাদের দেশে যে সংবিধানে এমার্জেন্সি
জরুরি অবস্থার যে বিধান রয়েছে সেটা কিছুটা নিয়ে আসা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 থেকে, এবং আর কিছুটা নিয়ে আসা হয়েছে কোন দেশের সংবিধান থেকে, এটা খুব ভিভিআই করবে। ইমার্জেন্সি প্রভিন্স বা প্রভিশন। সঠিক উত্তর হবে অপশন বি। জার্মানিস ওয়েমার কনস্টিটিউশন থেকে ইমার্জেন্সি নিয়ে আসা হয়েছে। ঠিক আছে। তিন ধরনের এমার্জেন্সি রয়েছে আমাদের সংবিধানে। একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, 352 নম্বর আর্টিকেল। একটা হচ্ছে স্টেট এমার্জেন্সি, 356 নম্বর আর্টিকেল। আর একটা হচ্ছে কি ফিনান্সিয়াল এমার্জেন্সি, 360 নম্বর আর্টিকেল। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট 12 নম্বর প্রশ্ন। দ্য রুল অফ নমিনেশন অফ মেম্বার্স অব রাজ্যসভা by the president was taken from the constitution of which country? 12 নম্বর প্রশ্ন কি বলছে? দ্য রুল অফ নমিনেশন অফ মেম্বার্স অব রাজ্যসভা বাই দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ রাজ্যসভাতে রাজ্যসভাতে কিছু মেম্বারদের প্রেসিডেন্ট নমিনেট করবেন, এই যে নিয়মটা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, আয়ারল্যান্ড থেকে গৃহীত হয়েছে। 13 নম্বর প্রশ্ন। দেখো, ফ্রম হুইচ কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড হ্যাজ দ্য অথরিটি অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যাজ গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন বিন টেকেন? নিচের কোন দেশের সংবিধানের অনুকরণে সুপ্রিম কোর্টকে সংবিধানের গার্ডিয়ান বা অভিভাবক হিসাবে গণ্য করা হয়েছে? সংবিধানের রক্ষাকর্তা বা অভিভাবক হিসাবে সুপ্রিম কোর্টকে গণ্য করা হয়েছে নিচের কোন দেশের সংবিধান অনুকরণে? সঠিক উত্তর হবে অপশন সি, ফ্রম দ্য ইউএস কনস্টিটিউশন। 14 নম্বর প্রশ্ন দেখো। দ্য কনসেপ্ট অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি মেনশন ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইন্সপায়ার্ড বাই? ভিভিআই করবে প্রশ্নটিকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। লিবার্টি অর্থাৎ উদারতা, ইকুয়ালিটি অর্থাৎ সমতা, এবং ফ্রেটার্নিটি অর্থাৎ ভ্রাতৃত্বতা। এই তিনটে যে কনসেপ্ট ভারতীয় সংবিধানে নিচের কোন দেশের অনুপ্রেরণায় নিয়ে আসা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, কনস্টিটিউশন অফ ফ্রান্স, ফ্রান্সের সংবিধান অনুসারে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন। দ্য পাওয়ার্স অফ এক্সিকিউটিভ রিগার্ডিং সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস গ্র্যান্টেড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাড বিন টেকেন ফ্রম কনস্টিটিউশন অফ হুইচ কান্ট্রি? দেখো কি বলছে, প্রশ্নটা ভালো করে পড়ো। অর্থাৎ মৌলিক অধিকার রদ করা যেতে পারে বা সাসপেন্ড করা যেতে পারে, ঠিক আছে, এক্সিকিউটিভ পাওয়ারের মাধ্যমে। তো এই যে নিয়মটা নিচে কোন দেশের সংবিধান অনুকরণ নিয়ে আসা হয়েছে? আগে চিন্তা করো যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার কখন সাসপেন্ড হয়ে যায়? সাসপেন্ড হয়ে যায় এমার্জেন্সির সময় বা জরুরি অবস্থার সময়। এবার ভাবো জরুরি অবস্থা কোন দেশের সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, জার্মানি থেকে। নেক্সট 16 নম্বর প্রশ্ন। দ্য অ্যামেন্ডমেন্ট প্রসেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইনফ্লুয়েন্সড বাই কনস্টিটিউশন অফ হুইচ কান্ট্রি? কোন দেশের সংবিধানের অনুপ্রেরণায় ভারতীয় সংবিধানকেও সংশোধন করার যে পদ্ধতি সেটা অনুকরণ করা হয়েছে? ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। সংবিধানকে যে সংশোধন করা যেতে পারে এই ধারণা নিচের কোন দেশের সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, সাউথ আফ্রিকা থেকে। সংবিধান যে অ্যামেন্ডমেন্ট প্রসেস, এটার পার্ট কত, কোন পার্টে রাখা হয়েছে? XX 20 নম্বর পার্ট, আর্টিকেল 368। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন। হাউ মেনি পার্টস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিভাইডেড? ভারতীয় সংবিধান কতগুলি পার্টে বিভক্ত রয়েছে? তো বর্তমানে সঠিক উত্তর হবে অপশন সি, 25টি পার্টে বিভক্ত রয়েছে, এবং 22টি ছিল অরিজিনালি, কিন্তু বর্তমানে 25টা পার্টে বিভক্ত। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন। ইন হুইচ পার্ট
কোন অংশে বা কোন পার্টে দ্য কনস্টিটিউশন ইজ দ্য প্রসিডিওর ফর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মেনশন? সংবিধানের কোন পার্টে সংবিধানকে সংশোধন করার যে পদ্ধতি সেটা বর্ণনা করা রয়েছে? জাস্ট লিখে দিলাম এক্ষুনি। সঠিক উত্তর হবে অপশন সি, পার্ট 20 বা XX হিসাবে লেখা হয়ে থাকে, আর্টিকেল 368, 368 নম্বর ধারা অনুসারে। 19 নম্বর প্রশ্ন, ইন হুইচ পার্ট, কোন অংশে দ্য কনস্টিটিউশন আর দ্য প্রভিশনস রিলেটেড টু পঞ্চায়েতি রাজ সিস্টেম গিভেন? পঞ্চায়েত রাজ ব্যবস্থা সম্পর্কে নিচের সংবিধানের কোন অংশে বর্ণনা করা রয়েছে? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, পার্ট 9, আর্টিকেল 243 থেকে 243 ও পর্যন্ত পঞ্চায়েতি রাজ সিস্টেম রয়েছে এবং 1992 সালে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটাকে কনস্টিটিউশনাল বা পঞ্চায়েতি রাজ সিস্টেমকে কনস্টিটিউশনাল ম্যান্ডেট দেওয়া হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দেয়ার আর প্রভিশনস ফর টেম্পোরারি, ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশনস? কোন পার্টে টেম্পোরারি, ট্রানজিশনাল এবং স্পেশাল প্রভিশনস মেনশন করা রয়েছে ভারতীয় সংবিধানের কোন পার্টে? তো সঠিক উত্তর হবে অপশন এ, পার্ট 21 এ। নেক্সট দেখো 22, in which part the constitution of the constitution, the creation of panchayats at 3 level has been envisaged? অর্থাৎ নিচের কোন পার্টে পঞ্চায়েতকে 3টে স্তরে বিভক্ত করে ইনক্লুড করা রয়েছে? জাস্ট সেম প্রশ্ন ঘুরিয়েই করা হয়েছে। তো সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশনে, পার্ট 9। এবং 3টার কি কি? প্রথমে কি রয়েছে? গ্রাম পঞ্চায়েত, এটা হচ্ছে ভিলেজ লেভেল। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে পঞ্চায়েত সমিতি, ওকে, এটা হচ্ছে ব্লক লেভেল। আর তারপরে রয়েছে কি? জেলা পরিষদ। এটা রয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে। ওকে, নেক্সট 23, in which part of the Indian constitution there are provisions related to municipalities? মিউনিসিপ্যালিটি সম্পর্কে নিচের কোন প্রভিশনসে বলা রয়েছে বা বর্ণনা করা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, পার্ট 9 এতে। 24, in which part of the constitution are directive principle of state policy mentioned? কোন পার্টে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা ডিপিএসপি সম্পর্কে বর্ণনা করা রয়েছে? তো 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইন দ্য 4th পার্ট। ডিপিএসপি কোথা থেকে নিয়ে আসা হয়েছে? ফ্রম আয়ারল্যান্ড। পার্ট, পার্ট তো দেখেই ফেললাম। আর্টিকেল, কোন আর্টিকেল থেকে কত দূর পর্যন্ত রয়েছে? 36 থেকে 51 পর্যন্ত।
25. In which part of the Constitution are fundamental duties of Indian citizens given? Fundamental duties নিচের কোন পার্টে দেওয়া রয়েছে? এটাও অলরেডি লিখে দিয়েছি, সঠিক উত্তর হবে অপশন বি, ইন পার্ট 4A তে। আর্টিকেল 51A। ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে আসা হয়েছে কোথা থেকে? রাশিয়া থেকে, ফ্রম রাশিয়া। 26. What does part 4 of the Constitution of India tell about? দেখো, ঘুরিয়ে প্রশ্ন করা হয়েছে যে পার্ট 4 নিচের কোনটির ব্যাপারে বলে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি বা ডিপিএসপির ব্যাপারে। ওকে, বেসিক রাইটস বা ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3, সিটিজেনশিপ পার্ট 2, ফান্ডামেন্টাল ডিউটিস 4A। 27. In which part the Constitution has the federal executive been explained? ফেডারেল এক্সিকিউটিভ নিচের কোন অংশে, সংবিধানের কোন অংশে বর্ণনা করা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, পার্ট 5-এ। 28. At present, how many schedules are there in Indian Constitution? বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলো শিডিউল অর্থাৎ তফসিল রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, 12টি তফসিল বর্তমানে রয়েছে। 29 নম্বর প্রশ্ন দেখো, হাউ মেনি শিডিউলস আর দেয়ার ইন দ্য অরিজিনাল কনস্টিটিউশন? অর্থাৎ অরিজিনাল সংবিধানে কতগুলো শিডিউল বা তফসিল ছিল? সঠিক উত্তর হবে অপশন এ, 8টি। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়াজ দ্য 9th শিডিউল অ্যাডেড টু ইন্ডিয়ান কনস্টিটিউশন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, আমরা এখনই দেখলাম যে অরিজিনাল কনস্টিটিউশনে 8টা শিডিউল ছিল, পরবর্তীকালে 4টে অ্যামেন্ডমেন্ট করে যুক্ত করে বর্তমানে 12টা শিডিউল হয়েছে। তো নবমতম যে শিডিউলটি, সেটা নিচের কোন সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়? তো সঠিক উত্তর হবে অপশন এ, ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হয় 1951 সালে। ওকে, নেক্সট 31 নম্বর প্রশ্ন, হুইচ শিডিউল ওয়াজ ইনক্লুডেড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই 52 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন 1985? 1985 সালে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে নিচের কোন শিডিউলটিকে যুক্ত করা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, 10th শিডিউল। এবং এটি কিসের সাথে সম্পর্কিত? অ্যান্টি ডিফেকশন ল, ঠিক আছে, দলত্যাগ বিরোধী আইন যেটাকে বলা থাকে বাংলাতে। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে 10th শিডিউল ভারতের সংবিধানে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়? তখন হয়ে যাবে 52তম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল 1985 সালে। 32 দেখো, হুইচ শিডিউল ওয়াজ অ্যাডেড টু ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, অলরেডি আমি কিন্তু লিখিয়ে দিয়েছি। 73তম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল কত সালে? 1992 সালে। এবং 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কোন শিডিউলটিকে যুক্ত করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 11th, 11তম। এবং এটা কিসের সাথে সম্পর্কিত? পঞ্চায়েত সিস্টেম। নেক্সট 33, হুইচ শিডিউল ওয়াজ অ্যাডেড টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট?
74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে নিচের কোন সংবিধান সংশোধনীকে যুক্ত করা হয়? তো অলরেডি আমরা দেখে নিয়েছি নবম তফসিল যেটা যুক্ত করা হয় বা 9th শিডিউল যুক্ত করা হয় ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951। তারপরে 10ম তফসিলও দেখে নিলাম 1985 52তম। 11তমও দেখে ফেললাম 1992 সালে 73তম। তো পড়ে রয়েছে একটাই, সঠিক উত্তর হবে অপশন ডি 12তম সংবিধান মানে তফসিল। এটাও হয়েছিল 1992 সালে এবং এটা কিসের সাথে সম্পর্কিত? মিউনিসিপালিটিস, ঠিক আছে, মিউনিসিপালিটির সাথে সম্পর্কিত রয়েছে। 34 হোয়াট ইজ দ্য সেকেন্ড শিডিউল অফ দ্য কনস্টিটিউশন রিলেটেড টু? ভারতীয় সংবিধানের যে দ্বিতীয় শিডিউল বা দ্বিতীয় তফসিল সেটা নিচের কোনটির সাথে সম্পর্কিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশনে বাই দ্য রিপ্রেজেন্টেশন ইন দ্য রাজ্যসভা। রাজ্যসভাতে যে রিপ্রেজেন্টেশন কার কতগুলো পদ থাকবে বা কতগুলো পদের যে ডিস্ট্রিবিউশন সেটা দ্বিতীয় তফসিলে মেনশন করা রয়েছে। নেক্সট 35 ইন হুইচ শিডিউল নিচের কোন তফসিলে অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধানের আর দ্য স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ ইনক্লুডেড ইন দ্য ইন্ডিয়ান ইউনিয়ন মেনশন? অর্থাৎ ভারত একটা ইউনিয়ন, ইন্ডিয়ান ইউনিয়ন অর্থাৎ ভারত হচ্ছে ইউনিয়ন, এইটা কোন শিডিউলে বলা রয়েছে? দেখো কি বলছে, দ্য স্টেট অ্যান্ড দ্য ইউনিয়ন টেরিটরিজ অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো ভারতীয় ইউনিয়নে যুক্ত রয়েছে। এটা বর্ণনা করা রয়েছে কোন শিডিউলে? সঠিক উত্তর হবে অপশনে একদম প্রথম শিডিউল। নেক্সট দেখো 36 ইন হুইচ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন প্রভিশন হ্যাজ বিন মেড রিগার্ডিং দ্য স্যালারিজ অফ প্রেসিডেন্ট, গভর্নর্স অফ স্টেটস, জাজেস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্টস, অফিসার্স অফ পার্লামেন্ট অ্যান্ড দ্য স্টেট লেজিসলেচার, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এটসেট্রা? অর্থাৎ নিচের কোন শিডিউলে ভারতীয় সংবিধানের মধ্যে প্রেসিডেন্ট, গভর্নর, জাজ, পার্লামেন্টের বিভিন্ন হচ্ছে অফিসার তাদের স্যালারি সম্পর্কে বর্ণনা করা রয়েছে, বেতন সম্পর্কে বর্ণনা করা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি সেকেন্ড শিডিউলে। নেক্সট দেখো 37 দ্য থার্ড শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড টু? তৃতীয় যে শিডিউল বা তৃতীয় তপশিল সেটা কিসের সাথে সম্পর্কিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি বাই দ্য ওথ অ্যান্ড অ্যাফার্মেশন। ঠিক আছে, বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পদ রয়েছে তাদের যে শপথ বাক্য এবং অ্যাফার্মেশন সম্পর্কে বর্ণনা করা রয়েছে। নেক্সট দেখো 38 হুইচ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন লিস্ট দ্য অ্যালোকেশন অফ সিটস ইন রাজ্যসভা ফর ইচ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ? অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের জন্য কতগুলো সিট এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য কতগুলো সিট রাজ্যসভাতে অ্যালোকেট থাকবে, এটা কোন শিডিউল অনুযায়ী বর্ণনা করা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি ফোর্থ শিডিউল। 39 হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আর্টিকুলার শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল? অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের সম্পর্কিত নিচের কোন শিডিউলটি ভারতীয় সংবিধানে? সঠিক উত্তর হবে অপশন সি সিক্সথ শিডিউল। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন 22 ল্যাঙ্গুয়েজেস হ্যাভ বিন given the status of official languages in which schedule are these official languages mentioned? ভিভিআই করবে। ভারতীয় সংবিধানে 22টি ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে তকমা দেওয়া হয়েছে এবং কোন শিডিউলে এই 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজকে বর্ণনা করা রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অষ্টম তপশিলে, ঠিক আছে, শিডিউল নাম্বার 8 শিডিউল। 41 if an act is included in which schedule of the constitution its validity cannot be challenged
ইন এনি কোর্ট। অর্থাৎ কি বলছে, নিচের কোন শিডিউলে যদি কোনো একটা আইন ইনক্লুড করা থাকে সেটাকে কোনো কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না। তো কোন শিডিউলের আন্ডারে যদি কোনো অ্যাক্ট ইনক্লুড করা থাকে তো সেই শিডিউলটাকে কোনো কোর্টেই চ্যালেঞ্জ করা যাবে না। কোন শিডিউলের এই ক্ষমতাটা রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, 9th শিডিউলে এটি রয়েছে। 42 নম্বর প্রশ্ন, ইন হুইচ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন ইজ দ্য ডিটেল রিগার্ডিং ডিসকোয়ালিফিকেশন অফ ইলেক্টেড মেম্বার্স অন দ্য বেসিস অফ ডিফেকশন গিভেন? অর্থাৎ ডিফেকশনের উপর ভিত্তি করে কোনো মেম্বারের তার পদটা থাকবে কি থাকবে না সেটা বর্ণনা করা রয়েছে নিচের কোন শিডিউলে, যেটাকে বলা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল? তো সঠিক উত্তর হবে অপশন সি, 10th শিডিউল। যুক্ত করা হয়েছে 52 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1985-তে। বহুবার পরীক্ষাতে এসেছে। 34, হোয়াট ডাজ দ্য 10th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটেড টু? একই প্রশ্ন করিয়ে অ্যান্টি ডিফেকশন ল। নেক্সট 44, হুইচ পেয়ার অফ দ্য শিডিউল অফ কনস্টিটিউশন অ্যান্ড দ্য সাবজেক্ট রিলেটেড টু ইট ইজ নট কারেক্টলি ম্যাচড? দেখো চারটে অপশানে কিছু শিডিউল এবং কিছু সাবজেক্ট দিয়েছে, তো কোনটা ম্যাচ করছে না। তো দেখা যাক। অপশন এতে রয়েছে ফার্স্ট শিডিউল, লিস্ট অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। অপশন বিতে রয়েছে সেকেন্ড শিডিউল, পাওয়ার্স অ্যান্ড ফাংশন অফ ইলেকশন কমিশন। অপশন সিতে রয়েছে 7th শিডিউল, ডিভিশন অফ সেন্টার অ্যান্ড পাওয়ার স্টেট। এবং অপশন 10 এ রয়েছে অ্যান্টি ডিফেকশন ল। তো কোনটা ম্যাচ করছে না? ম্যাচ করছে না অপশন বি, সেকেন্ড শিডিউলে পাওয়ার অ্যান্ড ফাংশন অফ ইলেকশন কমিশন, এটা কিন্তু বলা নেই। ওকে, এটা কিন্তু ভুল রয়েছে। নেক্সট দেখো 45, দ্য 11th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন, 11তম তফসিল কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশানে পঞ্চায়েতি রাজ। নেক্সট দেখো 46, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস কারেক্টলি ডিসক্রাইবড দ্য 4th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? চতুর্থ তপশিল সম্পর্কে নিচের কোন স্টেটমেন্টটা সত্য বা সঠিকভাবে বর্ণনা করে? চারটি অপশন দেখো। ইট লেস ডাউন দ্য স্কিম অফ ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটস। অপশন বিতে রয়েছে ইট ডিস্ট্রিবিউট সিট ইন দ্য কাউন্সিল অফ স্টেটস। অপশন সিতে রয়েছে এনশ্রেন্স নোটিফাইড ল্যাঙ্গুয়েজ ইন দ্য কনস্টিটিউশন, নাকি অপশন ডি ইট মেক্স প্রভিশনস রিলেটেড টু গভর্নেন্স অফ ট্রাইবাল এরিয়াস। তো 4th শিডিউল যেটা বর্ণনা করে সেটা হচ্ছে অপশন বি, ইট ডিস্ট্রিবিউট সিটস ইন কাউন্সিল অফ স্টেটস। কাউন্সিল অফ স্টেটস মানে কি? রাজ্যসভা। ঠিক আছে, রাজ্যসভাতে কতগুলো সিট থাকবে, কিভাবে অ্যালোকেট হবে সেটা বর্ণনা করে 4th শিডিউল। 47, হুইচ শিডিউল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কন্টেন্স স্পেশাল প্রভিশনস ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ শিডিউল এরিয়াস ইন ডিফারেন্ট স্টেটস? নিচের কোন শিডিউলে বিভিন্ন রাজ্যের যে সমস্ত তপশিল এরিয়া রয়েছে বা শিডিউল এরিয়া রয়েছে তাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং কন্ট্রোল সম্পর্কে বিশেষ প্রভিশনস বানানো রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, 5th শিডিউলে এটি বর্ণনা করা রয়েছে। নেক্সট 48 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন। দেখো, হুইচ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন ইজ ডিটেইলড রিগার্ডিং ডিসকোয়ালিফিকেশন অফ ইলেক্টেড মেম্বার্স অন দ্য বেসিস অফ ডিফেকশন গিভেন? দেখো প্রশ্নটা রিপিট হলো, তো সঠিক উত্তর হবে অপশন সি, 10th শিডিউল। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস, তোমাদের ডে 9 এবং টপিক 9, যেখানে আমরা গুরুত্বপূর্ণ পার্ট, শিডিউল এবং সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে বিস্তারিত দেখে নিলাম। ক্লাসটা আশা করছি ভালো লেগেছে এবং খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষাতে এসে থাকে এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই ধরনের প্রশ্নই আমি নিয়ে এসেছি এবং প্রত্যেকদিন সেগুলোই নিয়ে আসার চেষ্টা করছি।
সাবজেক্ট ওয়াইজ এবং টপিক ওয়াইজ। তো ক্লাসগুলো ফলো করতে থাকো, এখান থেকে অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমনও পাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাও। তোমাদের লাইক এবং কমেন্ট খুবই, খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবং আমাদের যে অ্যাপটা রয়েছে সেটা ডাউনলোড করে নাও WBPSC সেকশন থেকে এই সমস্ত ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে সেখানেও যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।